আচ্ছা, সো আজকের ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা পড়াবো এটার নাম হচ্ছে সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর, এটা হচ্ছে চ্যাপ্টার 12। আচ্ছা, এখন এই চ্যাপ্টারটা এনডিসি এডমিশনের জন্য কতটুকু ইম্পর্টেন্ট? ধরো 1 স্টার 2 স্টার 3 স্টার মার্কিং থাকলে এটা হচ্ছে 1 স্টার, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট 1 স্টার। এটা দিয়ে কোশ্চেন আসার পসিবিলিটি একদমই কম। যদি কোশ্চেন আসে কয়েকটা জায়গা থেকে আসবে, কোন জায়গাগুলো থেকে আসবে এটা আমি বলে দিব ক্লাসের মধ্যে মধ্যে, ঠিক আছে? আচ্ছা, সো এই চ্যাপ্টারটা আসলে ইন্টারমিডিয়েটে ভেক্টর নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। ইন্টারমিডিয়েটে ফিজিক্সেরও একটা চ্যাপ্টার আছে ভেক্টর, আবার ম্যাথেরও একটা চ্যাপ্টার আছে ভেক্টর, ঠিক আছে? দুইটা আলাদা সাবজেক্টে আলাদা আলাদা করে ভেক্টর পড়ানো হয়, একই জিনিস বাট যেহেতু অনেক গুরুত্বপূর্ণ এজন্য দুইটা আলাদা আলাদা সাবজেক্টে আলাদা আলাদা করে ভেক্টর পড়ানো হয়। কিন্তু এইখানে আমাদের আসলে ভেক্টরের একদমই জাস্ট বেসিক ধারণাটা দেয়া হয়েছে ভেক্টর সম্পর্কে, এছাড়া আর কোনো আলোচনা করা হয় না। সো এই ক্লাসটা একটা ছোট্ট ক্লাস হবে, সবাই বুঝতেছো? একদম ছোট ক্লাস, আমরা কি কি পড়া লাগবে এইটুকু যা জেনে নিব, ঠিক আছে? আচ্ছা, আমরা তবে ভেক্টর অনেক মজার, বুঝছো? যখন তোমরা ইন্টারমিডিয়েটে ভেক্টর পড়বা, হয়তো অনেকে এখন পড়তেছো বা অনেকে কয়দিন পরে শুরু করবা, তখন দেখবা যে ভেক্টর আসলে খুব মজার একটা ব্যাপার। সো বেশিরভাগ টিচার হয় কি যে মজার একটা জিনিস কিন্তু মানুষের পড়াইতে অনেক ভালো লাগে। তোমরা যদি টিচার হবো, অনেকে হয়তো আসো এখনই, অনেকে পড়াইছো জীবনে, মজার একটা জিনিস অনেকে পড়াইতে ভালো লাগে না, এরকম, বুঝছো? সো এই ভেক্টর চ্যাপ্টারটাও এরকম যে অনেকে হয় কি কলেজ এডমিশন টেস্টে যেহেতু অনেক মজার চ্যাপ্টার, মানুষ ইন্টারমিডিয়েটের পড়াটা পড়ায় একদম সব পড়ায় ফেলে, বুঝছো? এই হচ্ছে কাহিনী। আমারও পড়াইতে ইচ্ছা করে কিন্তু পড়াইতে পারি না, কারণ হচ্ছে তোমাদের অনেক কম আছে। সো তোমাদের এখানে টাইম ওয়েস্ট করার দরকার নেই, তোমাদের অন্য যেখানে টাইমটা ইনভেস্ট করলে কাজ হবে ওইখানে ইনভেস্ট করবো। দেখো, আমরা রাশি সম্পর্কে জানি, তাই না? রাশি হচ্ছে এরকম একটা জিনিস, এরকম একটা কোয়ান্টিটি যা পরিমাপ করা যায়, যা পরিমাপ করা যায়, ঠিক আছে? ধরো আমি একটা লোক আর একটা লোকের থেকে কতটুকু ভালো বা কতটুকু খারাপ, এই জিনিসটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, তাই না? যে একটা লোক ভালো বা খারাপ কতটুকু, এরকম অ্যাবস্ট্রাক্ট জিনিস কিন্তু পরিমাপ করা যায় না। কিন্তু পরিমাপ করা যায় যে একটা লোক আর একটা লোকের থেকে কতটুকু লম্বা, একটা লোক আর একটা লোকের থেকে কতটুকু মোটা, এই জিনিসগুলো কিন্তু পরিমাপ করা যায়। তাহলে যে জিনিসগুলো পরিমাপ করা যায় এইগুলাকে আমরা রাশি বলি। এখন রাশি দুই ধরনের আছে, তোমরা জানো, একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা তোমাদের আসতে পারে সেটা হচ্ছে স্কেলারের এক্সাম্পল, ভেক্টরের এক্সাম্পল। এটা সম্ভবত তোমাদের অন্য কোনো একটা চ্যাপ্টারে আমি বলছি, ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার মেবি, ওইটার মধ্যে একবার বলছি। তাও এখানে আবার বলতেছি যে এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে এই জায়গা থেকে একটা করতে পারে যে এই অমুক রাশিটা ভেক্টর না স্কেলার, বা নিচের কোন রাশিটি ভেক্টর, নিচে কোন রাশিটি স্কেলার, এরকম একটা জিনিস দিতে পারে, ঠিক আছে? তাহলে দাঁড়াও, তোমাদের কয়েকজনকে জিজ্ঞেস করি, চ্যাট বক্সটা ওপেন করি। এসএসসি তে এটা মোস্ট হেটেড, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। একজন আমাকে বলো, সালে আমাকে বলো যে তড়িৎ প্রবাহ কি ভেক্টর নাকি স্কেলার? স্কেলার। স্কেলার, গুড। আচ্ছা, সামিয়া বলো ক্ষেত্রফল ভেক্টর না স্কেলার? স্কেলার। হয় নাই, ক্ষেত্রফল কিন্তু একটা ভেক্টর রাশি, বুঝছো? তাহলে তোমাদের এখানে এক্সাম্পল গুলো পড়তে হবে বই থেকে খুঁজে খুঁজে। তারপরে হচ্ছে প্রভাকর বলো বিভব পার্থক্য ভেক্টর না স্কেলার? বিভব পার্থক্য ভেক্টর। ভেক্টর, বিভব পার্থক্য স্কেলার, বিভব ভেক্টর। আচ্ছা, তাহলে তোমরা এটা একটু এক্সাম্পল পড়ে নিবা, ঠিক আছে? বই থেকে স্পেশালি ফিজিক্সের যতগুলো রাশি আছে এগুলা ফিজিক্সের পড়া, এটা তোমরা ফিজিক্স বই থেকে পড়ে নিবা যে কোনটা আছে ভেক্টর কোনটা আছে স্কেলার। এখন ভেক্টর স্কেলারের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, তোমরা সবাই জানো, তাও একটু বলি যে কিছু কিছু রাশি আছে যে রাশিগুলার আমরা শুধুমাত্র মান বলে দিলেই রাশিগুলা সম্পর্কে সবকিছু বলা হয়ে যায়। যেমন আমার ওজন হচ্ছে ধরো 60 কেজি, ঠিক আছে? তাহলে
সরি আমার ভর হচ্ছে 60 কেজি, তাইলে আমার ভর 60 কেজি বলাই আমার ভর সম্পর্কে সবকিছু বলা। কিন্তু যদি আমি বলি ধরো সরণ, সরণ সম্পর্কে শুধুমাত্র মান বলে দেওয়াই যথেষ্ট না, বরং ডিরেকশন বলতে হয়। তাহলে যে কোনো কিছু সম্পর্কে দুইটা জিনিস আমাদের একটা রাশি সম্পর্কে জানার আছে, একটা হচ্ছে ম্যাগনিটিউড বা মান, আর একটা হচ্ছে ওই রাশিটার ডিরেকশন। এই দুইটা জিনিস যদি কোনো একটা রাশি প্রকাশ করতে জানা লাগে, তাহলে ওই রাশিটা হচ্ছে ভেক্টর রাশি, যেটা সম্পর্কে এই চ্যাপ্টারে আমরা পড়বো। আর যদি শুধুমাত্র মান বলাই যথেষ্ট হয়, তাহলে ওই রাশিটা হচ্ছে স্কেলার রাশি। যেমন ধরো ধরো এই একটা বিন্দু আছে, ঠিক আছে? এই বিন্দু থেকে ধরো একটা লোক এই এ বিন্দু থেকে এই লোকটার সরণ হচ্ছে ধরো 5 মিটার, ঠিক আছে? এই হচ্ছে 5 মিটার সরণ, এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে সে। এখন যদি কেউ আমাকে বলে যে একটা লোকের সরণ 5 মিটার, তাইলে কিন্তু এই সরণ কোন দিকে হয়েছে আমি জানি না, কারণ এই সরণটা হইতে পারে এই দিকে, এই সরণটা হইতে পারে এই দিকে, এই সরণটা হইতে পারে এই দিকে, এরকম যে কোনো দিকে হইতে পারে। সো সরণ সম্পর্কে বলতে চাইলে আমার শুধুমাত্র মান বলাটা যথেষ্ট না। কিন্তু যদি আমাকে বলে যে এই লোকটা সরণ হয়েছে এক্স অক্ষের ধনাত্মক দিকে 60 ডিগ্রি কোণে, তখন কিন্তু শুধুমাত্র এইটাই এই লোকটা সরণ, এইগুলো এই লোকটা সরণ না, এইগুলো এই লোকটা সরণ না, বুঝছো? সো কিছু কিছু রাশি আছে পৃথিবীতে যে রাশি সম্পর্কে আসলে দিক বলে দেওয়া লাগে, নাইলে রাশিটা সম্পর্কে অনেক কিছু আমাদের অজানা থেকে যায়, ঠিক আছে? এই রাশিগুলাই হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিকে কেমনে প্রকাশ করে, একটা পেজ এড করি দাঁড়াও। ভেক্টর রাশিকে হচ্ছে নর্মালি একটা এরকম রশ্মি দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? নর্মালি ফিজিক্স এবং ম্যাথে ভেক্টর রাশিকে এরকম একটা রশ্মি দিয়ে প্রকাশ করে, যে রশ্মিটার যে সাইজটা থাকে, এই যে ধরো রশ্মিটার সাইজ অর্থাৎ দৈর্ঘ্য, রশ্মিটার দৈর্ঘ্য হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড বা মান, ভেক্টরের মান। এবং রশ্মিটা যেদিকে মুখ করে আছে, যেদিকে রশ্মিটা তাকায় আছে, এইটা হচ্ছে ভেক্টরের দিক, ঠিক আছে? নর্মালি এটা দিয়ে প্রকাশ করে। আর লেখার সময় নর্মালি ইংরেজি অক্ষরের উপরে এরকম একটা লাইন টানে, অথবা এরকম একটা লাইন টানে, অথবা নিচেও অনেক সময় লাইন টানে এরকম, অথবা এরকম, অথবা বোল্ড করে লেখে, অথবা বোল্ড করে লেখে। এই জিনিসগুলো দ্বারা নর্মালি একটা ভেক্টরকে প্রকাশ করে, ঠিক আছে? এই জিনিসগুলো দ্বারা নর্মালি একটা ভেক্টরে প্রকাশ করে। অথবা এভাবে প্রকাশ করতে পারে যে পাদবিন্দু ধরো এ আর একটা ভেক্টর শীর্ষবিন্দু ধরো বি, তাহলে এই ভেক্টরটাকে এ বি, অর্থাৎ পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে একটা লাইন টেনে ভেক্টরটাকে প্রকাশ করা পসিবল। তাহলে এরকম করে নর্মালি একটা ভেক্টরকে প্রকাশ করে। এখন আমরা কিছু ভেক্টর সম্পর্কে জানবো, বেসিক কয়েকটা ভেক্টর সম্পর্কে আমরা একটু জানবো। যেমন প্রথমে আমরা জানবো যেটা নিয়ে, সেটা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর কি এটা নিয়ে জানবো। দেখো, তিনটা শর্ত যদি পূরণ করে, তাহলে ওই ভেক্টরগুলোকে আমরা সমান ভেক্টর বলবো। তোমাদের এমসিকিউ আসার মতো কয়েকটা জিনিস আছে, যা যে কয়টা জিনিস আছে, যে কয়টা থেকে এমসিকিউ আসবে, ওই জিনিসগুলো আমি পড়াচ্ছি, সব পড়াচ্ছি না। সো যেটা পড়াবো খুব খেয়াল করে দেখবা, এই জিনিস তোমার আর বাসায় পড়া লাগবে না, ক্লাস করলেই হয়ে যাবে, আর কিছু করা লাগবে না, ঠিক আছে? ক্লাস করবা আর এক্সামটা দিবা, কিছু না পারলে তখন পড়বা। দেখো, দুইটা ভেক্টর সমান হওয়ার জন্য তিনটা শর্ত লাগে। প্রথম যে শর্তটা, সেটা হচ্ছে ভেক্টর দুইটা সমজাতীয় হইতে হবে। তুমি জানো যে আমি তোমাকে যদি বলি যে আমার কাছে দুইটা কলম আছে আর তিনটা পেন্সিল আছে, তাহলে টোটাল আমার কাছে কয়টা পেন্সিল আছে? তো এরকম কিন্তু হয় না, মানে দুইটা ভিন্ন জাতীয় জিনিস কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ কিছু হয় না। তুলনা করতে হইলে একই জাতীয় জিনিসের সাথে তুলনা করার লাগে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমি বেগের সাথে ত্বরণ যোগ বিয়োগ করতে পারবো না বা তুলনা করতে পারবো না। সো একটা ভেক্টর যদি সরণ ভেক্টর হয়, অন্য ভেক্টরটাও সরণ ভেক্টর হইতে হবে। একটা ভেক্টর যদি ত্বরণ ভেক্টর হয়, অন্য ভেক্টরটাও ত্বরণ ভেক্টর হইতে হবে। এরকম দুইটা ভেক্টর সমজাতীয় হইতে হবে, ঠিক আছে? এই হচ্ছে প্রথম শর্ত, এই হচ্ছে আমার প্রথম শর্ত, যে দুইটা ভেক্টর সমজাতীয় হইতে হবে। তাহলে এখানে দেখো, এখানে ধরো আমি কয়েকটা ভেক্টর দিছি, এই একটা এ বি ভেক্টর, একটা ইএফ ভেক্টর, একটা সিডি ভেক্টর, এই সব ভেক্টরগুলো ধরো সমজাতীয়, ঠিক আছে? এরপরে সেকেন্ড যে শর্তটা, এটা হচ্ছে এদের মান সমান হইতে হবে। ধরো এই ভেক্টরটা ধরো 2 সেন্টিমিটার দৈর্ঘ্য, এইটাও 2 সেন্টিমিটার, তাইলে এই দুইটা সমান ভেক্টর হওয়ার যোগ্য। এবং এইটাও ধরো 2 সেন্টিমিটার, তাইলে এটা সমান ভেক্টর হওয়ার যোগ্য। এবং 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট যে শর্তটা, যেটা এটাকে অন্যগুলা থেকে এক্সক্লুসিভ করছে, সেটা হচ্ছে দিক সেম হইতে হবে, ঠিক আছে? এইটার যে দিক, এবি ভেক্টরের যে দিক, ইএ ভেক্টরেরও সেই দিক, সিডি ভেক্টরেরও সেই সেমই দিক, ঠিক আছে?
সবগুলা ভেক্টর কিন্তু একই দিকে মুখ করে আছে। সো এই তিনটা শর্ত যদি কোনো ভেক্টর পূরণ করে তাহলে এই ভেক্টরগুলাকে আমরা বলবো পরস্পর পরস্পরের ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর। ঠিক আছে, এখানে দেখতেছো যে এ বি সিডি এবং ইএফ এই তিনটা পরস্পর পরস্পর ইকুয়াল ভেক্টর। তাইলে ইকুয়াল ভেক্টর হইতে হলে কয়টা শর্ত পূরণ করতে হবে? তিনটা। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আচ্ছা, আশা করি ইকুয়াল ভেক্টর বুঝছো। এখন দেখো, ধরো এই হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর, এই হচ্ছে একটা ভেক্টর এ। এখন এই ভেক্টরটার আর এই ভেক্টরটার সমান দৈর্ঘ্য বিশিষ্ট আর একটা ভেক্টর এই। ঠিক আছে, এইটার দৈর্ঘ্য ধরো 2 সেন্টিমিটার, এইটার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এইটা ধরো যেদিকে মুখ করে আছে, এইটাও সেম দিকে মুখ করে আছে। তাইলে এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য সেম, এইটার দিক সেম। তাহলে এই ভেক্টরটাকেও আমরা এ ভেক্টর বলতে পারি না? এই ভেক্টরটাকেও আমরা এ ভেক্টরই বলতে পারি, তাই না? তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে, দাঁড়াও একে একটু দূরে সরাই, লেখাকে একটু দূরে সরাই। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম কি, যে কোনো একটা ভেক্টর যদি অন্য একটা ভেক্টরের মান এবং দিক সেম হয়, তাহলে ওই ভেক্টরটার মতো করে এই দুইটা ভেক্টর পরস্পরের ইকুয়াল, এবং এই ভেক্টরটাকে আমি চাইলে মান এবং দিক সেম রেখে যে কোনো জায়গায় সরাইতে পারবো। দেখো এ ভেক্টরটাকে আমি যে জায়গায় সরাই এটা এ ভেক্টরই থাকবে। এখানে নিলেও এ ভেক্টর, এখানে নিলেও এ ভেক্টর, এখানে নিলেও এ ভেক্টর, এখানে নিলেও এ ভেক্টর। তার মানে মান আর দিক সেম রেখে একটা ভেক্টরকে আমি যে কোনো জায়গায় সরাইতে পারবো। ঠিক আছে, তাহলে দেখো এই ভেক্টরটাকে আমি যদি এইখানে নিই তাহলে স্টিল এইটা এ ভেক্টরই থাকবে। এই জিনিসটার অ্যাপ্লিকেশন কিন্তু পুরো চ্যাপ্টার জুড়ে আমরা করব, যে কোনো একটা ভেক্টরের মান এবং দিক সেম রেখে ভেক্টরটাকে আমরা যেখানে মন চাই এইখানে সরাবো, যেখানে মন চায় আমাদের সুবিধা মতো ওইখানে সরাই নিব। ঠিক আছে, তাহলে এইটার অ্যাপ্লিকেশনটা তোমরা সামনে দেখবা। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সমান ভেক্টরের ঠিক উল্টা একটা জিনিস দেখব, যার নাম হচ্ছে অপোজিট ভেক্টর বা বিপরীত ভেক্টর। এই বিপরীত বা অপোজিট ভেক্টরটা কেমন? এটার ক্ষেত্রে তিনটা শর্ত আছে। দেখো, প্রথম শর্ত সমজাতীয় হইতে হবে। হ্যাঁ ঠিক আছে, সমজাতীয় হইতে হবে, সব ভেক্টর আমরা আগের বারই দেখে আসছি। দ্বিতীয় শর্ত মান সেম হইতে হবে, এটাও আগেরটার মতো সেম, কোনো চেঞ্জ নাই। 3 নাম্বার শর্ত হচ্ছে দিক হইতে হবে উল্টা, বিপরীত। আগের বারে আমরা কি দেখছি? আগের বারে আমরা দেখছি যে দিক হইছে সেম দিক, ঠিক আছে, দিক হইছে একই দিক। কিন্তু এবারে আমরা দেখতেছি যে দিক হইছে বিপরীত বা উল্টা দিক। যেমন ধরো এইখানে যে তিনটা ভেক্টর দেখতেছো, এই ভেক্টর গুলার মধ্যে কোন দুইটা ভেক্টর সমান ভেক্টর? বলো তো আমাকে, কোন দুইটা ভেক্টর সমান? চ্যাট বক্সে বলো। বলো, পারো না? দেখো এবি আর ইএফ সালে বলছো। দেখো এই হচ্ছে এবি, এই হচ্ছে ইএফ। এইটার যে দিক এইটারও সেম দিক, এইটার যে দৈর্ঘ্য এইটারও সেম দৈর্ঘ্য। তাইলে এইটা যে জাতীয় ভেক্টর এইটাও সেম জাতীয় ভেক্টর। তাইলে তিনটা শর্ত যে পূরণ করে, কিসের শর্ত পূরণ করছে? সমান ভেক্টর হওয়ার শর্ত পূরণ করছে। তাহলে এবি আর ইএফ হচ্ছে পরস্পরের সমান ভেক্টর। কিন্তু এইখানে আমি যেটা পড়াচ্ছি বিপরীত ভেক্টর, এইটা কি প্রথম দুইটা শর্ত সেম আছে, 3 নাম্বার শর্তে এসে বলছে দিক হইতে হবে উল্টা বা বিপরীত দিক। ঠিক আছে, এইটার দেখো এই যে সিডি যে ভেক্টরটা আছে, সিডি যে ভেক্টরটা আছে, এইটার প্রথম দুইটা শর্ত তো পূরণ করছে, বাট দিকটা হচ্ছে বিপরীত দিক। তাইলে এই সিডি ভেক্টরটা কিন্তু এবি ভেক্টরের উল্টা, আবার ইএফ ভেক্টরের উল্টা। তাইলে আমি বলতে পারি যে এবি আর ইএফ যদিও সমান ভেক্টর, এবি আর ইএফ যদিও সমান ভেক্টর, এই সিডি ভেক্টরটা এবিরও বিপরীত এবং ইএফ এরও বিপরীত। ঠিক আছে, তাহলে আমরা এই বিপরীত ভেক্টরকে কেমনে লিখবো? আমরা লিখবো হচ্ছে এবি ইকুয়ালস টু মাইনাস সিডি ভেক্টর। ঠিক আছে, অথবা আমরা উল্টাটাও লিখতে পারি যে সিডি ইকুয়ালস টু মাইনাস ইএফ ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ বিপরীত ভেক্টর মানে হচ্ছে সমান ভেক্টরের মতোই জাস্ট আগে একটা মাইনাস হবে। ঠিক আছে, ইকুয়ালস ভেক্টরের মতোই জাস্ট আগে একটা মাইনাস বসাই দেবো, যেটার আগেই দেই, আমি সিডির আগে দেই আর ইএফ এর আগে দেই, একই কথা। ঠিক আছে, যে কোনো একটার আগে দিতে হবে। 9 নীরব বলছো 180 ডিগ্রি উৎপন্ন করবে। হ্যাঁ, অর্থাৎ একই কথা, যে এই ধরো একটা ভেক্টর না,
এই ভেক্টরটার বিপরীত ভেক্টর হবে একদম ঘুরায় ফেলবো। এটা ঘুরাবো কেমনে যেন ঘুরান যাইতো। আচ্ছা হচ্ছে না। সোজা কথা, এইটা দিকটা 180 ডিগ্রি ঘুরবে, ঠিক আছে? দিকটা 180 ডিগ্রি ঘুরে যাবে, 180 ডিগ্রি রিভার্স হবে, উনো রিভার্স। উনো খেলছো তোমরা কখনো? উনোতে একটা কার্ড আছে না, রিভার্স কার্ড, যেদিকে ঘুরতেছিল এই কার্ডটা মারলে অন্য দিক থেকে ঘুরবে, ঠিক আছে? সো এই উনো রিভার্স কার্ড হচ্ছে সমান ভেক্টরের ক্ষেত্রে অপোজিট ভেক্টর, অর্থাৎ দিকটা উল্টা হয়ে যাবে। আচ্ছা, আমরা ঈদের সময় হচ্ছে কাজিনরা সবাই মিলে উনো খেলি বাসায় বসে। আচ্ছা, এখন আর আমি কখনো জিতি না, বুঝছো? দেখা যায় যে আমার একটা কার্ড থাকে হাতে, ওইখান থেকে সবাই আমাকে 4+4+ দিয়ে অনেকগুলা দিয়ে দেয়, এমন পর্যন্ত একবারও জিততে পারি না। সো এই জিনিসটা আরেকভাবে দেখতে পারো, যে ধরো এই হচ্ছে একটা ভেক্টর, এ থেকে বি এর দিকে গেছে, এই একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটার নাম আমি দিব এ বি, ঠিক আছে? এই ভেক্টরটার নাম দিব এ বি, কারণ আমরা জানি পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে ভেক্টরের নাম আমরা দিই। আবার এই সেম ভেক্টরটা মান সমান রেখে দিক যদি উল্টা করে দেই, তখন ওই ভেক্টরটার নাম কি হবে? এই ভেক্টরটার নাম হবে কিন্তু বি এ, ঠিক আছে? তাইলে এই ভেক্টরটার নাম হবে বি এ। আমরা বলতে পারি যে এ বি আর বি এ পরস্পরের উল্টা, তাহলে এ বি ইকুয়ালস টু মাইনাস বি এ, ঠিক আছে? এভাবে এটা বোঝা যায় কনসেপ্টটা। আচ্ছা, অথবা একটা জিনিস তোমাদের এখন এই জায়গায় শিখাই রাখি, পরবর্তীতে আর এটা নিয়ে জ্ঞানজাম হবে না। একটা কথা শিখাই রাখি, গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে কোনো একটা ভেক্টরের, ঠিক আছে, কোনো একটা ভেক্টরের যে 180 ডিগ্রি বললাম না, এই জন্য বলতে যে কোনো একটা ভেক্টরের কোণ আমরা কেমনে বুঝবো, যে কোনো ভেক্টরের কোণ কিভাবে ঠিক হয়? কোণ বা অ্যাঙ্গেল বোঝার জন্য ছোটবেলা আমরা যখন ফেসবুক চালাইতাম, তখন ফেসবুকে মেয়েরা নাম আইডি খোলার আগে নাম দিত অ্যাঞ্জেল, বুঝছো? ধরো অ্যাঞ্জেল মারিয়া, অ্যাঞ্জেল সাদিয়া, তো অনেকে এই অ্যাঞ্জেল বানান দিত অ্যাঙ্গেল, বুঝছো? অ্যাঙ্গেল সাদিয়া, আসলে অ্যাঙ্গেল মানে কি? কোণ। তাহলে এই অ্যাঙ্গেল বোঝার জন্য আমাদের দুইটা জিনিস বোঝা লাগবে। এক নাম্বার হচ্ছে, হয় পাদবিন্দু দুইটা এক জায়গায় থাকতে হবে, ঠিক আছে? হয় দুইটা ভেক্টরেরই পাদবিন্দু এক জায়গায় থাকতে হবে। দুই নাম্বার কথা হচ্ছে, দুইটা ভেক্টরেরই শীর্ষবিন্দু এক জায়গায় থাকা লাগবে, বা হেড এক জায়গায় থাকা লাগবে। এই হচ্ছে কথা। ধরো তুমি যে একটু আগে বললা না যে বিপরীত ভেক্টর, এই দেখো, এই হচ্ছে আমি একটা ভেক্টর রাখলাম, এই সেম ভেক্টর মানে একটা বিপরীত ভেক্টর রাখলাম, তাইলে এই ভেক্টরের পাদবিন্দু যেখানে আছে, এই ভেক্টরের পাদবিন্দু কিন্তু সেম জায়গায় আছে, তাহলে এইখানে আমি কোণ পরিমাপ করতে পারবো 180 ডিগ্রি, ঠিক আছে? আবার ধরো এই একটা ভেক্টর, এইখানে পাদবিন্দু, আবার এই একটা ভেক্টর, এখানে পাদবিন্দু, তাহলে এই ভেক্টরের কোণ কিন্তু আমি পরিমাপ করতে পারবো এখানে 45 ডিগ্রি। কারণ কি? কারণ দুইটারই পাদবিন্দু সেম জায়গায় আছে। এবার ধরো এই একটা ভেক্টর, আবার এই একটা ভেক্টর, ঠিক আছে? আর মাঝখানে এখানে বলতেছি 30 ডিগ্রি, আর এই দুইটা ভেক্টরের মধ্যে কোণ 30 ডিগ্রি। এই কথাটা কি আমি সত্য বলছি না মিথ্যা বলছি বলো? এই যে মাত্র যে ভেক্টরটা আঁকলাম, এই দুইটার মধ্যে কোণ 30 ডিগ্রি, এটা কি সত্য বলছি না মিথ্যা বলছি বলো? এটা শীর্ষবিন্দু এই, এটা শীর্ষবিন্দু এই, এটা পাদবিন্দু এই, এটা পাদবিন্দু এই। নীরব বলছো মিথ্যা। আর কে কে নীরবের সাথে একমত? আর কে কে নীরবের সাথে একমত বলো? সালেও একমত। তোমরা দুইজনই ভুল, এটাও সত্য, কারণ আমি দুইটা কথা বলছি। দেখো, এক নাম্বার কথা বলছি যে পাদবিন্দু এক জায়গায় থাকলে আমি কোণ পরিমাপ করতে পারবো। দুই নাম্বার কথা বলছি যে শীর্ষবিন্দু এক জায়গায় থাকলেও আমি কোণ পরিমাপ করতে পারবো। তাহলে এইখানে পাদবিন্দু এক জায়গায় ছিল পারছি, এখানে পাদবিন্দু এক জায়গায় ছিল পারছি, এখানে শীর্ষবিন্দু এক জায়গায় আছে, কোনো ভুল আছে? ভুল নাই। শীর্ষবিন্দু এক জায়গায় থাকলেও আমরা কোণ পরিমাপ করতে পারবো, ঠিক আছে? শীর্ষবিন্দু এক জায়গায় থাকলেও কোণ পরিমাপ করা যাবে। এবার আমাকে বলো যে ধরো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর ধরো এ, ঠিক আছে? এবং এই একটা ভেক্টর, এই ভেক্টরটার নাম ধরো বি, এবং এই দুইটার মধ্যে ধরো কোণ আছে হচ্ছে 30 ডিগ্রি। এবার এই দুইটার মধ্যে, দুইটা ভেক্টরের মধ্যে কোণ 30 ডিগ্রি, এই কথাটা আমি সত্য বলছি না মিথ্যা বলছি বলো? বলো, ভুল হলে সমস্যা নাই, বলো, প্যারা নেই। কি মনে হয় তোমাদের? সালে বলছো সত্য, বাকি আর কে আসো একমত সালের সাথে? সত্য। নীরব বলছো। এবারও তোমাদের দুইজনের ভুল হয়েছে, কোনো সমস্যা নেই, ভুলের মাধ্যমে আমরা শিখবো। আমি বলছি দুইটা কথা, তোমরা মনে হয় বুঝো নাই। এক নাম্বার কথা বলছি যে হয়
দুইটারই পাদবিন্দু এক জায়গায় থাকবে তাইলে কোণ পরিমাপ করা সঠিক হবে। 2 নম্বরে বলছি যে দুইটারই হেড এক জায়গায় থাকবে তাইলে কোণ পরিমাপ করা সঠিক হবে। এছাড়া বাকি যা কিছু আমরা করব কোণ পরিমাপ করা ভুল হবে। তাহলে এইটা কেন সত্য হইছে? কারণ দুইটারই পা এক জায়গায় আছে। এইটা কেন সত্য হইছে? কারণ দুইটারই পা এক জায়গায় আছে। এইটা কেন সত্য হইছে? কারণ দুইটারই মাথা এক জায়গায় আছে। এইটার ক্ষেত্রে দেখো, একটার মাথা আছে এখানে আর একটার পা আছে এখানে। একটার মাথা আছে আর একটার পা আছে। দুইটারই মাথা হইলে সত্য হইতো, দুইটারই পা হইলে সত্য হইতো, বাট এখানে একটাও হয় না। ঠিক আছে, এইটা একটার মাথা আছে একটার পা আছে, তাহলে এইটা কিন্তু সত্য না। তাহলে এখানে কোনটা কত হবে বলো তো? আমি তো একটু আগেই শিখছি যে একটা ভেক্টরের মান আর দিক সেম রেখে ভেক্টরটাকে আমি যেখানে মন চাই এখানে নিতে পারবো, তাই না? তাহলে আমি যেখানে মন চাই এখানে একটু নিয়ে দেখি। এই ভেক্টরটাকে আমি এই জায়গায় নিই, কোনো সমস্যা আছে? এই জায়গায় নিলে এই ভেক্টরটার মান আর দিক সেম না? জাস্ট আমি এখান থেকে উঠায় এই জায়গায় নিছি। আচ্ছা, এবার তুমি দেখো, খুব সুন্দর একটা জিনিস দেখবা যে এই যে বি ভেক্টর, এই বি ভেক্টরের পাদবিন্দু এইখানে, আর এটা তো এ ভেক্টরই, তাই না? এ ভেক্টরের পাদবিন্দু এই জায়গায়। এবার কিন্তু দুইটা ভেক্টরের পাদবিন্দু সেম জায়গায় আছে, তাহলে এই কোণটা কিন্তু এখন আমার দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এই পুরোটা যদি 180 ডিগ্রি হয়, এটা থেকে যদি এই 30 ডিগ্রি বাদ যায়, তাহলে এই কোণটা কত থাকবে? এটা থাকবে 150 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা হবে 150 ডিগ্রি। আচ্ছা, তাহলে স্বাগত যেটা বলছো ওইটাও ঠিক। 270 ডিগ্রি যদি এই উল্টা দিকে আমি কোণটা নেই, এই উল্টা দিকে, তখন হবে। ঠিক আছে, এই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি। তাহলে এই ধরনের ম্যাথ যদি দেয়, দুইটা ভেক্টর দিয়ে কোণ বের করতে বলে, তাহলে আশা করি তোমরা পারবা। ঠিক আছে, আচ্ছা, এবার আমাকে এই এমসিকিউটার অ্যান্সার দাও, এটার অ্যান্সার দাও। এখানে বলছে যে মাইনাস এ ভেক্টরের দিক কোনটা? বলো সবাই, একটু পানি খেয়ে আসি, বলো। আচ্ছা, সবাই ভি বলছো, সবাই কি শুনতেছো আমার কথা? বলো তো একজন, শুনতেছো কিনা? হ্যালো, হ্যাঁ শুনতেছো, ওকে। কল আসছিল তো, আমি ভাবছি নেট চলে গেছে। ওকে, দেখো এ ভেক্টরের দিক কোনটা? এ ভেক্টরের দিক হচ্ছে এ এর দিকে, তাই না? এ ভেক্টরের দিক হচ্ছে এর দিকে। আমি বলছিলাম যে আগে একটা মাইনাস থাকা মানে হচ্ছে এইটার বিপরীত ভেক্টর এইটা, তাই না? এবং বিপরীত ভেক্টরের দিক হচ্ছে মেইন ভেক্টরটার অপোজিট দিক। তাইলে এইটার দিক হবে এ ভেক্টরের বিপরীত দিক, তার মানে বি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, আর ওই উলম্ব দিকে লম্ব দিকে এগুলো হওয়ার তো কোনো পসিবিলিটি নাই, তাহলে বি হচ্ছে সঠিক অ্যান্সার। সবাই ঠিক বলছো, গুড। আচ্ছা, এবার এই ম্যাথটা দেখো। ম্যাথ না, এটা হচ্ছে একটা কনসেপ্ট, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। এটা কিন্তু খুব ডেঞ্জারাস একটা জিনিস, বুঝছো? শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর মানে হচ্ছে যে ভেক্টরের মান শূন্য। ঠিক আছে, শূন্য ভেক্টর নাম শুনেই বোঝা যায় যে যে ভেক্টরের মান শূন্য, এটাকে এরকম দিয়ে প্রকাশ করে, অথবা অনেক সময় এরকম দিয়ে প্রকাশ করে। যে ভেক্টরের মান শূন্য, এটা হচ্ছে শূন্য ভেক্টর। এবং একটা জিনিস চিন্তা করো, যে ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, এই হচ্ছে ধরো তুমি, এই হচ্ছে তুমি। ঠিক আছে, তুমি এখানে দাঁড়ায় আছো। এখন তুমি ধরো এইদিকে তোমার সরণ শূন্য, অথবা শূন্য ভেক্টর, অথবা এইদিকে তোমার সরণ হচ্ছে শূন্য ভেক্টর, অথবা এইদিকে তোমার সরণ হচ্ছে শূন্য ভেক্টর, অথবা এইদিকে তোমার সরণ হচ্ছে শূন্য ভেক্টর। যে কোনো দিকে তোমার সরণ যেখানে শূন্য, এখানে দিক কি কোনো নির্দিষ্ট? বলো, তোমার সরণই নাই। শূন্য তোমার সরণ মানে হচ্ছে কি? তোমার সরণই নাই। অর্থাৎ তোমার যেখানে সরণই নাই সেখানে কিন্তু তুমি দিক বলতে পারতেছো না যে তোমার পূর্ব দিকে সরণ শূন্য, অথবা পশ্চিম দিকে শূন্য, অথবা উত্তর দিকে শূন্য। সব দিকেই কিন্তু হইতে পারে, তাই না? তাহলে শূন্য ভেক্টর হচ্ছে একমাত্র ভেক্টর রাশি যার দিকটা হচ্ছে অনির্দিষ্ট। ঠিক আছে, শূন্য ভেক্টর হচ্ছে একমাত্র ভেক্টর রাশি যার দিকটা হচ্ছে অনির্দিষ্ট। এই জিনিসটা মনে রাখবো। তাহলে শূন্য ভেক্টরের দিক কি? অনির্দিষ্ট। আচ্ছা, শূন্য ভেক্টর কিন্তু অনেক কাজ করতে পারে। শূন্য ভেক্টর, ওর নাম শূন্য দেখে যে ও কাজে শূন্য এরকম না। শূন্য ভেক্টর কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হায়ার ক্লাসে যে জানবা যে শূন্য ভেক্টর কি কি কাজে লাগে। ঠিক আছে, আচ্ছা, সো শূন্য ভেক্টর আমরা শিখলাম।
এটুকু জানলেই চলবে শূন্য ভেক্টর দিয়ে। এখন যে জিনিসটা তোমাদের মেইনলি লাগবে এই জিনিসটা আমি পড়াই, সেটা হচ্ছে ভেক্টরের লব্ধি। ঠিক আছে, ভেক্টরের লব্ধি। এখন ভেক্টরের লব্ধি পড়ানোর আগে তোমাদের একটু মনে করাই দিই যে তোমরা তো সবাই সবগুলা চ্যাপ্টার পড়ে আসছো ফিজিক্সের, ওখানে তোমরা পড়ছো না যে ওই যে রোধ যখন পড়ছো তোমরা, তখন তোমরা পড়ছো না যে তুল্য রোধ। তুল্য রোধ কনসেপ্টটা সবাই পড়ছো, এখানে সবাই তুল্য রোধ সম্পর্কে জানো? বলো, তুল্য রোধ সবাই পড়ছো? হ্যাঁ পড়ছো, ঠিক আছে। আচ্ছা, সো তুল্য রোধ যদি তোমরা জানো তাহলে তোমরা ভেক্টরের লব্ধিটা খুব ইজিলি তোমরা বুঝতে পারবা। তুল্য রোধের ক্ষেত্রে আমরা কি করি, যে একটা সার্কিটে অনেকগুলো রোধ আছে, এই সবগুলা রোধ উঠায় আমি একটা মাত্র রোধ সার্কিটের মধ্যে বসাবো। ঠিক আছে, একটা মাত্র রোধ সার্কিটে বসাবো। তাইলে হবে কি, যে এই সবগুলা রোধ মিলে যে কাজ করতেছিল ওই একটা রোধই সেই কাজ করবে সার্কিটের মধ্যে। এটা ছিল আমার তুল্য রোধের কনসেপ্ট। ভেক্টরের লব্ধিও একদমই সেম একটা ব্যাপার। ধরো অনেকগুলা ভেক্টর আছে, এই হচ্ছে একটা এ ভেক্টর, এই হচ্ছে একটা বি ভেক্টর, এই হচ্ছে একটা সি ভেক্টর, এই হচ্ছে একটা ডি ভেক্টর। ঠিক আছে, ভেক্টর না ধরে ধরো এগুলো সব বল। ঠিক আছে, এ বল, বি বল, সি বল, ডি বল। বল তো একটা ভেক্টর রাশি, তাই না? তাহলে এগুলো সব বল, ভেক্টর না ধরে আমি বল ধরি। তাহলে এগুলো যেহেতু সব বল, এই সবগুলা বল ধরো একটা বস্তুর উপর কাজ করতেছে। একটা বস্তুর উপর এতগুলা বল বিভিন্ন আলাদা আলাদা দিক, আলাদা আলাদা মানে কাজ করতেছে। যেরকম বিভিন্ন রোধ একটা সার্কিটের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে থাকতে পারে, এরকম। ঠিক আছে, যখন কাজ করতেছে আমি চাই কি, আমি এত ঝামেলা চাই না, আমি চাই এই সবগুলা বল উঠায় আমি একটা মাত্র বল প্রয়োগ করব, যেটা ওই বস্তুটাকে ওইটুকু স্মরণ ঘটাইবে যেটুকু স্মরণে সবাই মিলে ঘটাইতো। ঠিক আছে, বুঝতে পারছো না? আবার বলবো, বলো। এই ধরো আমি সেই একটা, এই সবগুলা বল উঠায়, এই বল, এই বল, এই বল, এই বল উঠায় আমি একটা মাত্র বল এখানে বসাইছি। ঠিক আছে, এই বলটা, এই সবগুলা বল যে কাজ করতো সেই কাজও একা করে। ঠিক আছে, তাহলে এই বলটাকে আমি বলবো এই সবগুলা বলের লব্ধি বল, বা এই সবগুলা ভেক্টরের লব্ধি ভেক্টর। ওইখানে যেরকম তুল্য রোধ, এখানে সেরকম লব্ধি ভেক্টর। ঠিক আছে, তাহলে এইটাকে আমি বলতে পারবো এই সবগুলোর যোগফল, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখন এই যে যোগটা আমি করছি না, এটা কিন্তু আমাদের নর্মাল আমরা যে সাংখ্যিক যোগ করতাম, যে নিউমেরিক্যাল যোগ করতাম, সেই নিউমেরিক্যাল যোগ কিন্তু এটা না, এটা কিন্তু ভেক্টর যোগ। ঠিক আছে, ভেক্টর এডিশন। এবং ভেক্টর এডিশনটা কিন্তু দিকের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু জ্যামিতিক পদ্ধতিতে যোগ হয়, এটা কিন্তু গাণিতিক মানে বীজগাণিতিক পদ্ধতিতে যোগ হয় না। ঠিক আছে, এটা কিন্তু বীজগাণিতিক পদ্ধতিতে যোগ হয় না, এটা কিন্তু জ্যামিতিক পদ্ধতিতে যোগ হয়। এই জিনিসটা তোমরা মাথায় রাখবা যে ভেক্টর যোগ কিন্তু সাধারণ যোগের মতো না, এইটার ক্ষেত্রে দিকটা ডিপেন্ড করে। কিভাবে করে এটা আমি একটু এখন দেখাই। এইটার জন্য তোমাদের বুঝতে হবে হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। সো ত্রিভুজ সূত্রের এখানে বলছে কি, তোমরা একটু পড়ো, বুঝবা কি বলছে। যে যদি কোনো একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে একই ক্রমে প্রকাশ করা যায়, তাহলে অপর বাহু বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধি প্রকাশ করবে। তাহলে এটার জন্য আমাদের একটা সুন্দর ত্রিভুজ আঁকা লাগবে আগে। ধরো একটা ত্রিভুজ এঁকে ফেলি, এই ধরো একটা ত্রিভুজ আঁকছি। ঠিক আছে, এই ত্রিভুজে বলছে কি, এই ত্রিভুজের তিনটা বাহু ধরো এ বি সি, এই তিনটা বাহু হচ্ছে তিনটা ভেক্টর। ঠিক আছে, তিনটা ভেক্টর যদি হয়, বলছে দুইটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু মানে একসাথে লেগে আছে এরকম দুইটা বাহু। ধরো ধরো এইটা আর এইটা। ঠিক আছে, এই দুইটা সন্নিহিত বাহু ধরলাম। তাহলে এই বাহুটা একই ক্রম হইতে হবে, এইটা যেদিকে, এইটাও ক্রমের দিক দিয়ে একই দিকে। এই দেখো ক্রমের দিক দিয়ে একই দিকে, দুইটা বাহু দুইটা ভেক্টরকে প্রকাশ করছে, এ ভেক্টর আর বি ভেক্টর। তাহলে 3 নাম্বার যে বাহুটা থাকবে, দেখো এটা কিন্তু একই দিকে, এইটা যেদিকে এইটাও একই দিকে। ঠিক আছে, এভাবে ঘুরছে। 3 নাম্বার বাহুটা কি করবে, এটা কিন্তু উল্টা দিকে ঘুরবে। দেখো এইটা এদিকে ঘুরছে, এইটা এদিকে ঘুরবে। তাহলে 3 নাম্বার বাহুটা কি করবে, সরি এটা তো আমি একই দিকে ঘুরাই দিলাম, উল্টা দিক ঘুরাইতে হবে। এটা এদিকে ঘুরছে, এটা এই দিকে ঘুরবে, আবার উল্টা দিকে ঘুরবে। তাহলে 3 নাম্বার বাহুটা এই যে প্রথম দুইটা বাহু ছিল এই দুইটা ভেক্টরের লব্ধি প্রকাশ করবে, 3 নাম্বার বাহুটা এই। সো এই কথাটাই আমরা বলতে পারি যে এই যে সি ভেক্টর, এই সি ভেক্টরটা এ ভেক্টর প্লাস বি ভেক্টরের যোগফলের সমান। কেমন যোগফল? ভেক্টর যোগফলের সমান। ঠিক আছে, কেমন যোগফল? ভেক্টর যোগফলের সমান। অথবা আমি বলতে পারি যে এই যদি একটা ভেক্টর হয় এ, এই যদি একটা ভেক্টর হয় বি,
তাহলে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা কি হবে? এটা হবে a প্লাস বি। এই হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এটাই হচ্ছে সেই বেসিক সূত্র যেটা দিয়ে বাকি সব সূত্র প্রতিপাদন করে ভেক্টরের। ঠিক আছে? যেমন ধরো সামান্তরিক সূত্রটা, সামান্তরিক সূত্রের জন্য হয় কি, এখানে বলছে যে যদি কোনো সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টরকে প্রকাশ করা যায়, তবে উক্ত বাহু দ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ এদের লব্ধি প্রকাশ করবে। অর্থাৎ আমি একটু এঁকে দেখাই তাহলে বুঝবা। এই ধরো একটা সামান্তরিকের বাহু, এবার এটাকে আরেকটু কপি করে এখানে নিয়ে যাই। আবার ধরো এই হচ্ছে, সরি, এই হচ্ছে একটা সামান্তরিকের বাহু, এটা কপি করে এখানে নিয়ে আসি। আচ্ছা, এবার এই সামান্তরিকের সন্নিহিত বাহু, ধরো এইটা একটা ভেক্টর, এটা হচ্ছে ধরো এ ভেক্টর, আর এটা হচ্ছে ধরো বি ভেক্টর। তাহলে এই দুইটা সন্নিহিত বাহু থেকে যে কর্ণটা যাবে সেই কর্ণটা হচ্ছে এই। ঠিক আছে? এই হচ্ছে সেই কর্ণ। এই কর্ণটা হবে এই বাহু দুইটার যোগফলের সমান, অর্থাৎ এ প্লাস বি। তাহলে আমাকে একটু বলো যে এটা কেমনে হয়েছে? একটু আগে আমি দেখলাম যে একটা ত্রিভুজের দুইটা বাহু হইলে সন্নিহিত বাহু এইটা হয়, তাইলে এইটার ক্ষেত্রে কেন কর্ণ বরাবর আবার গেল? এটা একটু বুঝাই। ধরো এই যে বাহুটা আছে না, এই যে বাহুটা আছে না, বি বাহু, এই বি বাহুর মান এবং এই বাহুটার মান কিন্তু সমান। বি বাহুর দিক এবং এই বাহুটার দিক কিন্তু সমান, তাইলে মানও সমান, দিকও সমান, তাইলে এইটাকেও আমরা বি বলতে পারি। আমি একদম প্রথমেই বলে নিছি, মানও সেম থাকলে, দিকও সেম থাকলে আমরা ভেক্টরকে যেখানে মন চায় ওখানে নিয়ে যাইতে পারি। তাহলে এইটা যদি হয় এ, এটা যদি হয় বি, তাহলে এটা তো ত্রিভুজ সূত্রই, এ আর বি একই দিকে প্রকাশ পাচ্ছে, তাহলে সি হবে উল্টা দিকে এবং সি হবে এ আর বি এর যোগফলের সমান। তাহলে সামান্তরিক সূত্র কি নতুন কোনো সূত্র নাকি ত্রিভুজ সূত্রেরই একটা অ্যাপ্লিকেশন বলো তো? এটা কিন্তু ত্রিভুজ সূত্রেরই একটা অ্যাপ্লিকেশন। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে যে ভেক্টর যোগের মূল সূত্র কোনটি, তাহলে তোমার কিন্তু বলতে হবে ত্রিভুজ সূত্র। ঠিক আছে? এই সামান্তরিক সূত্র হচ্ছে ত্রিভুজ সূত্রেরই একটা অ্যাপ্লিকেশন। আচ্ছা, তাহলে সামান্তরিক সূত্র সম্পর্কে এটা জানলেই চলবে। এখন আমরা জানবো ভেক্টর যোগের বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র তেমন কিছু না, এটা বলে যে একটা বহুভুজের, ধরো একটা বহুভুজের যদি n সংখ্যক বাহু থাকে, n সংখ্যক বাহুওয়ালা বহুভুজ কি কি আছে? ধরো ত্রিভুজের বাহু 3টা থাকে, চতুর্ভুজের বাহু 4টা থাকে, পঞ্চভুজের 5টা, ষড়ভুজের 6টা, সপ্তভুজের 7টা, এরকম n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ হইতে পারে। ঠিক আছে? তাহলে এখানে বলে যে n সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ আঁকি। ধরো এই এ, না একটু সুন্দর করে আঁকি। এই ধরো একটা বাহু, এই ধরো একটা বাহু, এই ধরো বাহু, এই ধরো একটা বাহু, এই ধরো একটা বাহু। ঠিক আছে? এই হচ্ছে n সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ। আর এই বাহুটাকে আমি একটু অন্য কালার দিয়ে আঁকি, অন পারপাস, কেন আঁকছি পরে বুঝাচ্ছি। n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের প্রত্যেকটা বাহু যদি ভেক্টরকে প্রকাশ করে, n-1 সংখ্যক বাহু n-1টা ভেক্টরকে প্রকাশ করবে। ঠিক আছে? অর্থাৎ ত্রিভুজ হইলে 2টা বাহু ভেক্টর প্রকাশ করবে, চতুর্ভুজ হইলে 3টা বাহু, পঞ্চভুজ হইলে 4টা, অর্থাৎ একটা কম। যে কয়টা বাহু বিশিষ্ট বহুভুজ ওইটা থেকে একটা কম। ঠিক আছে? তাহলে এ বি একই দিকে, দেখো একই দিকে ভেক্টর প্রকাশ করছে, এ বি সি ডি ই। ঠিক আছে? তাহলে সর্বশেষ যে বাহুটা হবে, এই যে n-1 লিখছি, তার মানে একটা বাহুকে আমি বাদ দিছি, ওই সর্বশেষ যে বাহুটা হবে এটা উল্টা দিকে এই সবগুলা ভেক্টরের যোগফল বা লব্ধি প্রকাশ করবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা ইজিলি লিখতে পারবো যে এই r ইকুয়ালস টু a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এখন দেখো এই জিনিসটা আসলে ত্রিভুজ সূত্র থেকে আসে, এটা একটু তোমাদের বোঝাই। ধরো প্রথমে আমি যখন এ আর বি আঁকছি, তখন এখানে যদি আমি একটা বাহু টানতাম, তখন এই জিনিসটা উল্টা দিকে কিন্তু এ প্লাস বি প্রকাশ করতো, এই জিনিসটা। এখন এইটা হচ্ছে এ প্লাস বি আর এইটা হচ্ছে সি, তাইলে এইখানে যদি আমি একটা বাহু টানতাম, তখন দেখো একটা বাহু হচ্ছে এ প্লাস বি আর একটা বাহু হচ্ছে সি, তাইলে এই দুইটার লব্ধি কি হবে? এই দুইটার লব্ধি হবে এ প্লাস বি প্লাস সি, তাই না? আবার যদি আমি এইখানে একটা বাহু আঁকতাম, এইখানে, তখন
একটু ইজি সহজ ভাবে দেখো, এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি আর এটা হচ্ছে ডি, তাহলে এই বাহুটা কি হবে? এই বাহুটা এই ত্রিভুজেরই তো এই দুইটা বাহু একদিকে গেছে আর এইটা বিপরীত দিকে গেছে, তাহলে এই বাহুটা কি হইতো? এইটা হইতো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এখন এই সেম ভাবে এখানে সর্বশেষ যে বাহুটা গেছে এটা কি হবে তাহলে? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এইটা কে কে বুঝো নাই আমাকে বলো, একটু দ্রুত বলছি, কে কে বুঝো নাই বলো যে এইটা আসলে একটা ত্রিভুজ সূত্রেরই অ্যাপ্লিকেশন। এই বহুভুজ সূত্র নতুন কোনো সূত্র না, এটা হচ্ছে ত্রিভুজ সূত্রেরই একটা অ্যাপ্লিকেশন। এটা কে কে বুঝো নাই বলো? আচ্ছা ওকে, বুঝছো আশা করি। যদি বুঝো তাহলে একটা জিনিস বলি যে এই আর কিন্তু বিপরীত ভাবে গেছে, তাইলে এই আরটাকে যদি আমি একই দিকে নিতাম, উল্টা দিকে না দিয়ে একই দিকে নিতাম, তাহলে আমি এটাকে লিখতে পারতাম না মাইনাস আর লিখতে পারতাম না? এই জিনিসটা তোমরা চাইলে লিখতে পারবা। এর মানে কি দেখো, এর মানে হচ্ছে ধরো এখান থেকে আমি হাঁটা শুরু করছি, এখান থেকে আমি এখানে গেছি, এখানে গেছি, এখানে গেছি, এখানে গেছি, এখানে গেছি। যখন আমি এই পুরো জায়গাটা হেঁটে এই পর্যন্ত আসলাম তখন আমার স্মরণ কি হয়েছে? আমার স্মরণ হয়েছে আর। কিন্তু যদি এইখান থেকে আবার আমি এইখানে চলে আসি তখন আমার স্মরণ কি হয়েছে? জিরো। অর্থাৎ এটা হচ্ছে মাইনাস আর, তাহলে আর মাইনাস আর এটা হয় জিরো। ঠিক আছে, আশা করি বুঝছো। ওকে, এখন এটার অ্যাপ্লিকেশনটা কি এটা একটু দেখাই তোমাদের। ধরো তোমাকে অনেকগুলো আমি ভেক্টর দিছি, এই একটা ভেক্টর দিছি এ, ধরো এই একটা ভেক্টর দিছি বি, না একটু সুন্দর করে আঁকি। ধরো এই একটা ভেক্টর দিছি এ, একটা দিছি বি, ধরো এরপর এ একটা দিছি সি, তো এ একটা দিছি ডি, একটা দিছি ই। ঠিক আছে, এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি, এই হচ্ছে ডি আর এই হচ্ছে ই। এই তোমাকে এই ভেক্টরগুলো আমি দিছি এবং তোমাকে আমি বললাম যে এই ভেক্টরগুলার লব্ধি কত এটা তুমি বের করো। ঠিক আছে, এই ভেক্টরগুলার লব্ধি কত এটা তুমি বের করো। তাইলে তুমি কেমনে করবা? এখানে যেহেতু অনেকগুলা বাহু আছে, তাই না? এখানে কিন্তু দুইটা বাহু না, অনেকগুলা বাহু আছে, তাইলে এইগুলাকে আমার বহুভুজ সূত্র দিয়ে করা লাগবে, এটা তুমি বুঝতেছো। তাহলে আমি একটু তোমাদের করে দেখাই এটা কেমনে করবা। ধরো এই হচ্ছে এ, ঠিক আছে, আমরা জানি মান আর দিক ঠিক রেখে এটাকে যেখানে মন চাই এখানে আমি নিতে পারবো, তাহলে এখানে নিলাম। এই হচ্ছে বি, ধরো এটাকে আমি এখানে নিলাম। তারপর এই হচ্ছে সি, এটাকে আমি ধরো কোথায় নিব, আগে এই ডি কে নেই, ধরো এই ডি কে আমি এখানে নিলাম, তারপর আমি সি কে এইখানে নিলাম, তারপর ধরো আমার ই কে এইখানে নিলাম। ঠিক আছে, এই দেখো, তাহলে এখন কিন্তু আমি এই ভেক্টর সবগুলাকে নিয়ে ফেলছি বিভিন্ন জায়গায়। এখন লাস্ট যে প্রান্ত দুইটা আছে এই প্রান্ত দুইটাকে যদি আমি কানেক্ট করে দিই তাইলে এইটা বিপরীত দিকে এই ভেক্টর সবগুলা লব্ধি প্রকাশ করবে না? তাহলে এইটাই হচ্ছে এই ভেক্টরগুলার লব্ধি। তাহলে এইটার দৈর্ঘ্য আমি মাপবো, জাস্ট দৈর্ঘ্যটা মাপলি আমি এই ভেক্টরের মান পেয়ে যাব। আর এটার দিক তো বিপরীত দিক, এইগুলোর থেকে বিপরীত দিক, তাহলে দিক তো আমি অলরেডি পেয়ে গেছি, দিক পেয়ে যাব। ঠিক আছে, এভাবে আমরা চিত্রের মাধ্যমে ভেক্টরের মান দিক বের করতে পারি। ওকে, তোমরা এই ম্যাথ এগুলো দেখেই বুঝতেছো যে এই জিনিসগুলো আসলে কনসেপ্ট থেকে কোশ্চেন আসার মতো, কিন্তু সরাসরি পরীক্ষা আসার মতো কনসেপ্ট নাই এখানে। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের বইয়ের মধ্যে কি কি আছে এটা একটু বলি। তোমাদের বইয়ের মধ্যে হচ্ছে এই টাইপের কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনটা সবাই দেখো। এই টাইপের কিছু কোশ্চেন তোমাদের বইয়ের মধ্যে আছে যেগুলা আসলে খুব বিচ্ছিরি টাইপের এবং এগুলা ভর্তি পরীক্ষা আসার মতো না। কেন ভর্তি পরীক্ষা আসার মতো না এটা একটু তোমাকে বলি যে তোমাকে এর আগের বিভিন্ন ক্লাসেও তোমাদের আমি বলছি যে ভর্তি পরীক্ষায় শুধু এখন না, বুয়েট ভর্তি পরীক্ষা বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, আইআইটি ভর্তি পরীক্ষা বলো, যে কোনো ভর্তি পরীক্ষায় বা এডমিশন টেস্টে বা সিলেকশন টেস্টে কখনো প্রমাণ করো, মান নির্ণয় করো, সরি প্রমাণ করো, প্রকাশ করো, দেখাও, এই ধরনের জিনিস কোনো দিন আসে না। কি আসে? আসে হচ্ছে মান বের করো। ঠিক আছে, আসে হচ্ছে এটা নির্ণয় করো, এরকম জিনিস। প্রমাণ করো, প্রকাশ করো টাইপের জিনিস কোনোদিন কোনো ভর্তি পরীক্ষা আসে না। কিন্তু এই চ্যাপ্টারে তোমাদের জিনিসগুলো হচ্ছে প্রমাণ করো, প্রকাশ করো টাইপের, এই জন্য এই জিনিসগুলো আসার পসিবিলিটি কম। কারণ এখানে কি বলছে, ধরো এবিসিডি একটা সামুদ্রিক, একটা আমি করে দিই, বইয়ের মধ্যে থেকে বাকিগুলো তোমরা একটু করে নিও। ঠিক আছে, তাও একবার করে প্র্যাকটিস করে নিও, কারণ কোনো কিছু আমরা বইয়ের বাদ দিয়ে যাব না, যাতে পরবর্তীতে যদি কিছু চলে আসে তাহলে আমাদের আফসোস না হয়।
ঠিক আছে? আচ্ছা ধরো এই হচ্ছে একটা সামান্তরিক, এই সামান্তরিকের দুইটা কর্ণ আছে, একটা কর্ণ আছে, একটা কর্ণ আছে, এটার নাম হচ্ছে এ বি সি ডি, তাহলে এইটাও হচ্ছে এডি সমান। আচ্ছা বলছে কি এটার মধ্যে কত কি বলছে যে এসি এবং বিডি ভেক্টর দ্বয়কে, এসি এবং বিডি ভেক্টর দ্বয়কে অর্থাৎ এই যে কর্ণ দুইটা, ঠিক আছে, এই যেটা হলুদ রং দিয়ে আঁকছি এইটা, এবি এবং এডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, এবি এবং এডি, অর্থাৎ এই সাদা যে ভেক্টর আছে এই সাদা ভেক্টর দিয়ে প্রকাশ করতে হবে, ঠিক আছে, এই হলুদ ভেক্টর গুলাকে সাদা ভেক্টর দিয়ে প্রকাশ করা লাগবে, এই হচ্ছে আমার কাজ। তাহলে আমি কি লিখবো, ধরো প্রথমে এইটা নিই, এই ত্রিভুজটা নিই, এ বি ডি ত্রিভুজ, ঠিক আছে, এ বি ডি ত্রিভুজ, এই ত্রিভুজটা প্রথমে নিচ্ছি আমি। তাহলে আমি লিখতে পারি যে এ বি ডি ত্রিভুজে এটা লেখা যায় হচ্ছে অবশ্যই এ বি প্লাস বিডি ইকুয়ালস টু এডি, এটা লেখা যায় এটার জন্য যে এ বি আর বিডি এই দুইটা ইকুয়ালস টু এইটা উল্টা দিকে, ঠিক আছে, এটা লেখা যায়। সো এখান থেকে আমি লিখতে পারি যে বিডি ইকুয়ালস টু এডি মাইনাস এবি, ঠিক আছে। এখন আমরা নিব হচ্ছে এবিসি ত্রিভুজ, এটা নিব, এই ত্রিভুজটা নিব, এটা নিয়ে এখন আমি অন্যটা প্রকাশ করে দেব শেষ। তাহলে ত্রিভুজ এবি সি তে এবি প্লাস এডি ইকুয়ালস টু এসি। আচ্ছা তাহলে আমরা এসি আর বিডি কে প্রকাশ করে ফেললাম, ঠিক আছে। দেখো এই এসি কে আমরা এই দুইটা ভেক্টরের মধ্যে প্রকাশ করলাম, বিডি কে আমরা এই দুইটা ভেক্টরের মধ্যে প্রকাশ করলাম। এগুলো একদম ফালতু, এগুলো পরীক্ষা জীবনে আসবে না, এগুলো একদম বিচ্ছিরি জিনিস, আর এগুলা ভর্তি পরীক্ষা আসার মতো না, ঠিক আছে। সো তারপরেও তোমরা বইয়ে যে কয়টা আছে এই টাইপের জিনিস একটু প্র্যাকটিস করে ফেলবা। আচ্ছা এখন আমরা একদম লাস্ট স্লাইডে চলে আসছি ক্লাসের। তোমাদের ইন্টারমিডিয়েটে এই চ্যাপ্টারে মূলত যে জিনিসটা পড়ানো হয়, সামান্তরিক সূত্র পড়ানো হয়, এই ওইটা তোমাদের একটু পড়াইতে চাইছিলাম আমি, কিন্তু এখন আসলে তোমাদের মেইন পড়ারই অনেক প্রেশার। সো তোমাদের এই যে বাড়তি জিনিস পড়াবো এরকম সুযোগ নেই, বা তোমাদের আসলে ম্যানিপুলেটেড হয়ে যাওয়ার চান্স আছে, কারণ সে সময় তো ভর্তি পরীক্ষা যেগুলো ইম্পর্টেন্ট পড়ে এগুলোই পড়ো। আচ্ছা মেইন কথা হচ্ছে একটা সামান্তরিক থাকবে ভেক্টর সামান্তরিক সূত্রে, এবং দুইটা সন্নিহিত বাহুর মধ্যে থেকে একটা কর্ণ যাবে। ধরো সামান্তরিকের একটা বাহু যদি পি ভেক্টরকে প্রকাশ করে আর একটা বাহু যদি কিউ ভেক্টরকে প্রকাশ করে, তাহলে এটার কর্ণ হবে আর, ঠিক আছে। এবং এই পি আর কিউর মধ্যে যদি কোণ হয় আলফা, এবং এই যে লব্ধিটা, এই লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণ যদি হয় থেটা, তাহলে আমরা বলতে পারি যে এই লব্ধির মানটা হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এবং এই যে থেটা, এই থেটাটাকে আমরা এভাবে বের করতে পারি যে tan থেটা ইকুয়ালস টু, দেখো এইটাও একটা ভেক্টর এইটাও একটা ভেক্টর, কিন্তু এই থেটাটা কার সাথে কোণ করছে, কোণ করছে এইটার সাথে কিন্তু করে নাই। তাহলে এটা আমরা এভাবে মনে রাখি যে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাহলে যার সাথে অ্যাঙ্গেল পি এর সাথে অ্যাঙ্গেল করছে পি সিঙ্গেল থাকবে, আর বাকিটা সিঙ্গেল থাকবে না, বাকিটা ডাবল থাকবে। কিভাবে ডাবল থাকবে, বাকিটা থাকবে এরকম যে কিউ সাইন আলফা আর নিচে থাকবে কিউ কজ আলফা। তাহলে এই সূত্র দুইটা জাস্ট একটু জানবা, আর কিছু লাগবে না, জাস্ট একটু জেনে রাখবা যে এরকম ভাবে বের করে, আর কিছু জানা লাগবে না এখানে, ঠিক আছে। তাইলে এইটুকু যদি তুমি জানো ভেক্টর চ্যাপ্টার দিয়ে, তাইলেই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এর বেশি আর কিছুই জানা লাগবে না। এই ভেক্টর থেকে ম্যাথ আসবে বা প্রশ্ন আসবে এটার সম্ভাবনা খুবই কম, যদি আসে এর মধ্য থেকে যা যা পড়াইছি না, জাস্ট ক্লাসে যা যা বলছি কথা, এর মধ্য থেকে কোনো একটা কথা চলে আসবে, এবং এই কথাটা তুমি অবশ্যই পারবা এবং অ্যান্সার করতে পারবা আশা করি, ঠিক আছে। আচ্ছা আমরা আরো গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আরো ভালো করে পড়বো এবং বেশি বেশি প্র্যাকটিস করব। ভেক্টরের পরীক্ষায় যা 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 দেবো আমি চেষ্টা করবো যথেষ্ট ক্রিটিক্যাল প্রশ্ন যা হইতে পারে এগুলাই দেওয়ার, ওগুলো তোমরা সলভ করবা, যদি না পারো তাহলে ওইগুলো কোথা থেকে প্র্যাকটিস করতে হবে ওগুলো বলে দিব, ঠিক আছে। তোমরা লিভ নিতে পারো আজকের জন্য। কোনো কোশ্চেন আছে কারো যা পড়াইছি এর মধ্যে থেকে?